আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবরার মাহিদ জাহিন। ইতিমধ্যে আমরা কোষ বিভাজনে দুইটা লেকচার করেছি। কি প্রথম লেকচারে আমরা দেখেছিলাম যে কোষ বিভাজন আসলে জিনিসটা কি। ওই লেকচারের সাথে আমরা দেখেছিলাম যে অ্যামাটোসিস প্রক্রিয়া কি। কোষ বিভাজনের তিনটা প্রক্রিয়া আছে, কি কি? অ্যামাটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। এই তিনটা প্রক্রিয়ার মধ্যে আমরা অ্যামাটোসিস পড়েছি প্রথম লেকচারে। দ্বিতীয় লেকচারে আমরা আসলে দেখেছি যে মাইটোসিস প্রক্রিয়াটা কি হয়। মাইটোসিসের মাধ্যমে মূলত একটা মাতৃকোষ থেকে যে অপত্য কোষ তৈরি হয়, এই অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান হওয়ার জন্য কি মাতৃকোষের সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি হয়। এইটাই মেইন মাইটোসিস। এখন আমরা দেখব যে একটা কোষ যে বিভাজিত হয়, বিভাজিত হওয়ার আগে তো কোষকে বিভিন্ন প্রস্তুতি নিতে হয়। সাপোজ তুমি যদি জীবনের সাথে রিলেট করতে চাই, সেক্ষেত্রে দেখো যে তোমরা সারা বছর পড়ছো, সারা বছর পড়ার পর যে একটা পরীক্ষা দিচ্ছ, তাহলে যে পরীক্ষাটা দিচ্ছ শেষে সেটা তো অল্প পিরিয়ডের জন্য হচ্ছে, অল্প টাইমের জন্য হচ্ছে। এই অল্প টাইমের পরীক্ষার জন্য তো আমরা একটা হিউজ টাইম নিয়ে প্রস্তুতি নিচ্ছি। ঠিক এভাবেই একটা কোষ ওই যে বিভাজিত হবে, এই বিভাজনের পূর্বে কোষটাকে অনেক হিউজ টাইম নিয়ে একটা প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতি নেওয়ার পর কোষটা বিভাজিত হয়। সেক্ষেত্রে আমরা আজকে পড়বো যে কোষ বিভাজনের জন্য কোষের যে প্রস্তুতি নেওয়া হয়, এটা একটা চক্রের মাধ্যমে চলতে থাকে। এই চক্রটাকে আমরা বলবো কোষ চক্র বা সেল সাইকেল। আজকে আমাদের আলোচনার টপিক কোষ বিভাজনের যে চক্রটা হয়, কোষ চক্র। এই কোষ চক্রটা শুরু করা যাক। তাহলে আমরা কি, আমাদের সেল সাইকেল, সেল সাইকেল বাকি সেল সাইকেল বাকি কোষ চক্র বা কোষ। আগেই দুঃখিত আমার লেখার জন্য, একটা আশা করি বুঝতে পারছো, তার উপর তো আমি মুখে কথা বলছি, আশা করি বুঝতে পারবো পুরাটাই। তাহলে কি সেল সাইকেল এবং কোষ চক্র। মাইটোসিসের পরেই এই জিনিসটা নিয়ে তোমাদের বইয়ে কথা বলা হয়েছে। তাহলে কোষ চক্র এই জিনিসটা কি হচ্ছে, যে এইটা একটা কোষ, ঠিক আছে, এটা একটা মাতৃকোষ, ঠিক আছে, এটা কোষ, এটা নিউক্লিয়াস। এই মাতৃকোষটা বিভাজিত হয়, তাই না? মাতৃকোষটা বিভাজিত হয়ে আরো দুইটা কোষ, নতুন কোষ তৈরি হলো, আরো দুইটা নতুন কোষ তৈরি হলো, ঠিক আছে না? তাহলে এই দুইটা কোষের মধ্যে সাপোজ এই কোষটা আবার বিভাজিত হবে, এই কোষটা আবার বিভাজিত হবে, কিন্তু এই কোষটা তো কেবল তৈরি হলো, এই কি সাথে সাথে বিভাজিত হতে পারবে না? এই কোষটাকে আগে কি বলে, এটার পুষ্টি দরকার, বৃদ্ধি দরকার, তারপর না বিভাজন হবে। এই কোষটার সৃষ্টি হলো, এর পুষ্টি দরকার, বৃদ্ধি দরকার, এরপরে কোষটা বিভাজিত হবে। তাহলে এই একটা মাতৃকোষ থেকে একটা ছোট সেল তৈরি হলো, অপত্য সেল। অপত্য সেলটা যদি বিভাজিত হতে চায়, সেক্ষেত্রে এই অপত্য সেলটা আবার মাতৃকোষের সমান হতে হবে, মানে এই সমান সমান পুষ্টি নিয়ে একে বড় হতে হবে। এই কোষটা যখন এত বড় হয়ে যাবে, তখন এই কোষটা আবার বিভাজিত হবে, আবার বিভাজিত হয়ে গেল, তাই না? দিয়ে আবার যদি বলি যে এই কোষ থেকে এই কোষ আসলো, এই কোষ থেকে এখন এই কোষটা বড় হলো, এই বড় কোষটা আবার বিভাজিত হলো, আবার বিভাজিত হওয়ার পর এই কোষটা, নতুন যে কোষ, এটা ধরো আবার বিভাজিত হবে। তাহলে এইটা কি আবার বিভাজিত, আবার বিভাজনের জন্য এটা কি হতে হবে, বড় কোষ, মানে এই সমগুণ সম্পূর্ণ পুষ্টি নিয়ে বৃদ্ধি হতে হবে, বড় হবে, তাই না? তাহলে এ আবার বড় হলো, দেন কি হলো, এ আবার বিভাজন ঘটলো। তো আলটিমেটলি যে বিভাজনটা ঘটতে থাকে, এই প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে এক করে বিভাজন। যে একটা মাতৃকোষ, এখান থেকে তৈরি হলো একটা দুইটা অপত্য কোষ, এই অপত্য কোষটা আবার বড় হলো, সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে কি এর বৃদ্ধি ঘটেছে, বৃদ্ধি হওয়ার পরে আবার বিভাজন হলো, এই বিভাজনে এই কোষটা নতুন কোষ তৈরি হলো, নতুন কোষটা আবার সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে আবার বৃদ্ধি হবে, বিভাজন হবে, আবার বিভাজনে এরকম হলো। আলটিমেটলি এটা একটা চক্রের মতো হচ্ছে না? আলটিমেটলি এটা একটা চক্রের মতো ধরতে পারো না তোমরা? যে দেখো এখানে একটা কোষ, ঠিক আছে, এখানে এর সৃষ্টি হয়েছে, এখান থেকে সৃষ্টি হয়ে আবার এ বড় হয়ে প্রস্তুতি নিয়ে আবার এই পয়েন্টে ওর মেন শেষ, এই পয়েন্টে এসে ওর বিভাজন হলো, এই পয়েন্টে এসে ওর বিভাজনটা হলো, তাই না? এটা একটা আমরা দেখছি না, একটা চক্রের মধ্যে হচ্ছে যে মাতৃকোষ সৃষ্টি হলো, এখানে কোষ, এটা আবার মাতৃকোষ হলো, মাতৃকোষ থেকে আবার সৃষ্টি হলো, এই ছোট কোষ আবার মাতৃকোষ হলো, এখান থেকে আবার সৃষ্টি হলো। আলটিমেটলি এভাবেই এখানে কোষটা নতুন সৃষ্টি হয়েছে, কোষ, এই কোষটা পুরা একটা প্রস্তুতি নিয়ে বিভাজিত হয়ে পুরো একটা প্রস্তুতি নিল, বড় হলো, দেন এই টাইম পিরিয়ডে আবার বিভাজন ঘটলো। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কোষ চক্র। তাহলে কোষ চক্র জিনিসটা কি? কোষ চক্র জিনিসটা কি? যে চক্রের মাধ্যমে কোষের সৃষ্টি
একটু বড় করে লেখা, কোষের সৃষ্টি হলো, বৃদ্ধি ঘটলো, এবং পরবর্তীতে কি হলো? পরবর্তীতে হলো বিভাজন। বিভাজন হয়ে যে নতুন কোষটা তৈরি হলো, সেই কোষটাই তো আবার সৃষ্টি হয়েছে, তাই না? সেই কোষটাই তো নতুন সৃষ্টি হয়েছে, কোষটাই আসছে। এই কোষটা আবার কি করবে? এই কোষটা আবার বৃদ্ধি হবে, বৃদ্ধি হয়ে কি হবে? আবার বিভাজিত হলো, আবার এখানে পর্যায়ে আসবে, আবার বৃদ্ধি হবে, বৃদ্ধি আবার বিভাজন হবে। তো আলটিমেটের একটা চক্র। সেই জন্য এই চক্রটাকে আমরা বলছি কোষ চক্র। এই কোষ চক্রের ধারণা কি দিয়েছেন? হাওয়ার্ড ও পেল্ক, বিজ্ঞানী হাওয়ার্ড। এটা মোটামুটি একটা এমসিকিউর জন্য কোশ্চেন। যে কোষ চক্রের আবিষ্কারকে? হাওয়ার্ড ও পেল্ক। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক সর্বপ্রথম কোষ চক্র সম্পর্কে একটা ধারণা দেয়। তাহলে এই গেল মোটামুটি আমাদের কোষ চক্র নিয়ে জিনিসটা। আরেকটা কি আসবে তোমাদের এমসিকিউ, যে একজন মানুষের দেহে কতগুলো কোষ থাকে? 100 ট্রিলিয়ন কোষ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে এই দুইটা জিনিস গেল আমাদের এমসিকিউ এর জন্য। ঠিক আছে, আশা করি কোষ চক্র জিনিসটা বুঝতে পারছো। কোষ চক্র আসলে জিনিসটা কি? এখানে কি হয়? একটা মাতৃকোষ থেকে দুইটা নতুন কোষ থেকে আবার বৃদ্ধি হলো, বৃদ্ধি হয়ে আবার বিভাজন হয়ে আবার কোষ, আবার বৃদ্ধি, আবার বিভাজন। ঠিক আছে না? আশা করি বুঝতে পারছো। এবার তাহলে আমাদের আলোচনা হচ্ছে কোষ চক্র জিনিসটা ঘটে কিভাবে। যে সর্বপ্রথম এটা একটা কোষ, ঠিক আছে? এই কোষটা, এটা হচ্ছে ওর শুরুর পিরিয়ড আর কি, কেবল কোষটা সৃষ্টি হয়েছে। তাহলে বৃদ্ধি হতে 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 এত পর্যন্ত এটা এখন একটা পূর্ণাঙ্গ কোষ হয়ে গেছে। এই কোষটা এখন একটা শর্ট টাইমের জন্য এর মধ্যে বিভাজন ঘটলো, যে আবার এখানে উপস্থিতি আসলো, আবার এখানে বিভাজন ঘটলো, তাই না? ঠিক একইভাবে এই কোষটা যে সৃষ্টি হয়েছে, এর আগেও তো বিভাজন হয়েছে, তাই না? এর আগেও একটা হিউজ টাইম নিয়ে প্রস্তুতি হয়েছে। তাহলে এই জায়গায় বড় টাইমটুকুকে আমরা কি বলছি? প্রস্তুতি। আর এই ছোট টাইমটুকু, এটাকে আমরা বলছি বিভাজন। এখানে আবার প্রস্তুতি, এখানে আবার বিভাজন। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে এইখানে একটা বিভাজন হচ্ছে, এইখানে আরেকটা বিভাজন হচ্ছে। এই দুই বিভাজনের মাঝের দশাটাই হচ্ছে আমাদের প্রস্তুতি দশা, না? তাই না? তাহলে এই বিভাজন মাঝের দশাটা হচ্ছে আমাদের প্রস্তুতি দশা। সেই জন্য এই প্রস্তুতি দশার নাম আমরা কি দিচ্ছি? ইন্টারফেজ। এই কি আছে? ইন্টার অর্থ কি? ইন্টার অর্থ হচ্ছে আমাদের মধ্যবর্তী বা মাঝে, তাই না? মধ্যবর্তী, ফেজ মানে কি? দশা। তাহলে ইন্টারফেজ জিনিসটা কি হলো? দুই কোষ বিভাজনের মধ্যবর্তী দশা। ঠিক আছে, তাহলে এই জিনিসটুকু গেল। এখন আমরা দেখছি যে আমাদের যে কোষগুলা প্রতিনিয়ত বৃদ্ধি হতে আছে, কিন্তু কিছু কিছু কোষ আছে যেগুলো বৃদ্ধি হয় না। কি কি কোষ আছে? আমাদের যে লাল রক্তকণিকা, তারপর হচ্ছে স্নায়ু কোষ, তারপর হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে স্থায়ী কোষ, আমাদের যে পেশি কোষ, এগুলো সাধারণত কি বলে? বিভাজিত হয় না। এগুলো সাধারণত আমাদের তৈরি হয়। কিভাবে তৈরি হয়? আমাদের লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয় না? এই আমাদের অস্থিমজ্জা থেকে কি আরবিসি তৈরি হয়, তৈরি হয়। তারপর যে পেশি কোষগুলা, এগুলো সাধারণত বৃদ্ধি পায়। ঠিক আছে, বৃদ্ধি পাওয়ার জন্য এগুলা একবারই বিভাজিত হয়ে তৈরি হয়, বৃদ্ধি পায়, যার কারণে আমাদের এত বড় বডি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন যে এই প্রস্তুতি পর্যায়টুকু আছে, তাই না? এখন যদি একটা সার্কেলের মাধ্যমে জিনিসটা আমি বুঝাতে চাই, একটা সার্কেল নিই, এটা একটা আমাদের সার্কেল। ঠিক আছে, এখন এই সার্কেলের মধ্যে আমরা কি দেখছিলাম? যে এইখান থেকে আমাদের প্রস্তুতি পর্যায় শুরু হয়ে আবার এখান পর্যন্ত প্রস্তুতি পর্যায় শেষ, তাই না? আর এইখানে আমরা কি দেখেছিলাম? এখানে আমরা দেখেছিলাম বিভাজন। বিভাজনটা কি? বিভাজনটা মূলত হয়েছে যে মাইটোসিস প্রক্রিয়াটা আছে না, মাইটোসিস প্রক্রিয়াটা এই বিভাজনটুকু। আর বাকিটুকু, এই পর্যায়টুকুকে আমরা কি বললাম? ইন্টারফেস। ঠিক আছে, তাহলে ইন্টারফেস যে দশাটুকু আছে, হিউজ একটা দশা না? এখন দেখছো যে এটা পুরো সময়, যে সময়টা লাগে, সাপোজ এটা হচ্ছে আমাদের 100%, যদি আমরা পুরোটাকে ধরি 100%, তাহলে এই বিভাজনটুকু খুব অল্প সময়ের জন্য হচ্ছে না?
তাহলে এই বিভাজনটুকু যে অল্প সময়ের জন্য হচ্ছে সেই জন্য এটা টাইম পিরিয়ড কত, 5 থেকে 10% টাইম লাগে এই বিভাজনটুকু হতে। ঠিক আছে, তাহলে বাকি টাইমটুকু আমাদের প্রস্তুতি নিতে লাগে, যেভাবে তোমরা পরীক্ষা দাও শেষে এসে অল্প টাইমের জন্য একটা পরীক্ষা দাও, কিন্তু ওটা প্রস্তুতি আমাদের সারা বছরই নেওয়া লাগে। তাহলে এই যে প্রস্তুতি পর্যায়টুকু ইন্টারফেস এই পার্টটুকু আমাদের কত টাইম নিয়ে ঘটে, 90 থেকে 95%। 90 থেকে 95% সময় আমাদের ইন্টারফেসে লেগে যায়। এখন ইন্টারফেস দশাটা যেহেতু হিউজ একটা টাইম, এখন সেই জন্য এটার মধ্যে আমরা 3টা ধাপ দেখতে পাবো। কি কি? আমরা মেনলি এটার মধ্যে 3টা ধাপ দেখতে পাবো। এখান থেকে যদি ধরি আমরা এই টাইমটুকু আমরা কি দেখছি, এই টাইমটুকু দেখছি আমরা এম ফেজ অর্থাৎ বিভাজন। এখানে বিভাজন কি মাইটোসিস কোষ বিভাজন আছে না, সেই জন্য এই বিভাজন দশাটাকে আমরা বলছি এম ফেজ বা এম দশা। ঠিক আছে, বাকিটুকু তাহলে আমাদের ইন্টারফেস। এখন বাকি যে ইন্টারফেস টাইমটুকু আছে হিউজ টাইম, এখানে তো বিভিন্ন প্রস্তুতি নেওয়া লাগে। একটা কোষ যে বিভাজিত হবে ওই বিভাজনের জন্য তো প্রস্তুতি নেওয়া লাগবে। কি প্রস্তুতি নেওয়া লাগবে? যে একটা আমরা কি দেখছিলাম মাইটোসিস কোষ বিভাজনে আমরা কি দেখছিলাম, যে একটা কোষ বিভাজিত হচ্ছে সেক্ষেত্রে কি ওর যে ডিএনএটা বা ক্রোমোজোমটা এটা ডাবল হয়ে 2টা কোষে চলে যাচ্ছে। মাইটোসিসের কথা মনে করো, মাইটোসিসের মধ্যে আমরা কি দেখি, একটা মাতৃকোষ থেকে 2টা কোষ তৈরি হবে। তাহলে কি হবে, নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে আমরা কি দেখছিলাম, যে ক্রোমোজোমটা ভাগ হচ্ছে। ক্রোমোজোমটা যে ভাগ হবে এর জন্য তো শক্তি প্রয়োজন, আবার বিভিন্ন এনজাইম হরমোন এগুলো প্রয়োজন, প্রোটিন প্রয়োজন। এগুলো কোত্থেকে আসবে? এগুলো আসবে আমাদের সেই ইন্টারফেসের মধ্যে। এই ইন্টারফেসের মধ্যে এখন আমরা নতুন একটা জিনিস দেখবো। তাহলে ইন্টারফেস দশা এটাকে আমরা এখন 3টা ভাগ করছি। এই দশাটুকুকে আমরা 3টা ভাগ করছি, কেন? বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে এই টাইমটুকু আমাদের পুরো টাইমের মধ্যে এই টাইমটুকু হলো আমাদের বিভাজন। এখন এই টাইমটুকু যেটা আছে এটাকে যদি আমরা ধরি, ইন্টারফেসের 3টা দশা বললাম না আমি, তাহলে এই টাইমটুকু ইন্টারফেসের একটা দশা, পুরো টাইমটুকু এখান থেকে এই পর্যন্ত, এখান পর্যন্ত কিন্তু আমাদের ইন্টারফেসের মধ্যে আবার 3টা দশা আছে। কি কি? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে আমাদের এটা আরেকটু ছোট করা দরকার, এটা আর মোটামুটি এইটা। তোমাদের বইয়ে দেখবা যে এইরকম একটা সার্কেল দেওয়া আছে আর এই দশাগুলো ভাগ করা আছে। তাহলে একটা দশা হচ্ছে না, ইন্টারফেস একটা দশা হচ্ছে না, এই দশার মধ্যে আরো 3টা আছে। কি কি? যে গ্যাপ বলি আমরা, এগুলো হচ্ছে গ্যাপ। তাহলে কি গ্যাপ 1, এটা উচিত কি গ্যাপ 2 হওয়া উচিত, আর এখানে গ্যাপ 3 হওয়া উচিত, কিন্তু সেটা হবে না। এখানে হবে আমাদের এস দশা, এখানে হবে আমাদের গ্যাপ 2 দশা। এখন এটার মধ্যে যে এস দশা, এই এস দশাটা আসলো কেন? ঠিক আছে, এই এস দশাটা আসার মেন রিজন কি? এই এস দশায় মূলত ডিএনএ যেটা আছে না একটা কোষের মধ্যে, একটা নিউক্লিয়াসের মধ্যে তো থাকে, ডিএনএ থাকে। এই ডিএনএটাও রেপ্লিকেশন হওয়া লাগবে। রেপ্লিকেশন মানে কি? ডাবল হবে। একটা কোষ থেকে একটা কোষের ডিএনএ এটা তো ডাবল হয়ে 2টা কোষে যাবে, তাই না? ডিএনএটা কি সকল বৈশিষ্ট্য এটা বহন করছে। তাহলে কি হচ্ছে যে এই একটা কোষ, একটা যদি যায় যে এই একটা কোষ, এখান থেকে তো আমাদের 2টা সেল তৈরি হবে, এইটা যে ডিএনএটা, এটা যে এখানে ডিএনএ আছে, এই ডিএনএটা 2টা কোষে যাওয়া লাগবে। সেই জন্য এই ডিএনএটা রেপ্লিকেট হয়। এই ডিএনএটা রেপ্লিকেট হয়ে একটা থেকে 2টা তৈরি হয়। 2টা ডিএনএ তৈরি হলো, এই এক সেট গেল এর মধ্যে, এক ডিএনএ গেল এর মধ্যে, আরেক ডিএনএ গেল এর মধ্যে, তাই না? তাহলে এইখানে যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় এটা মূলত এস দশায় আমরা দেখতে পাই। তাহলে এস দশায় আমরা কি দেখতে পাচ্ছি? ডিএনএ রেপ্লিকেট বা বইয়ে কি লিখছে? ডিএনএ সংশ্লেষণ। সংশ্লেষণের ইংরেজি সিনথেসিস, সেই জন্য এটার নাম দিচ্ছি আমরা এস দশা। ঠিক আছে, তাহলে এখন শুরু থেকে শুরু করি। ইন্টারফেস একটা হিউজ টাইম, 90 থেকে 95% সময়, এই সময়টুকু ইন্টারফেসের জন্য লাগে, আর 5 থেকে 10% সময় লাগে আমাদের কোষ বিভাজনের জন্য। তাহলে ইন্টারফেসের যে টাইমটুকু আছে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। কি কি? একটা হচ্ছে গ্যাপ 1 এস দশা এবং গ্যাপ 2। এখন আমরা দেখবো যে গ্যাপ 1-এ কি ঘটে। এস দশায় তো বললাম যে ডিএনএ সংশ্লেষণ ঘটে, এবং গ্যাপ 2 এখানে কি ঘটে। তাহলে শুরু করি যে আমাদের যে গ্যাপ 1 আছে, গ্যাপ 1-এর মধ্যে মেইনলি কি ঘটে। ঠিক আছে, গ্যাপ 1-এর মধ্যে আমাদের কি ঘটে, এটা হচ্ছে আমাদের গ্যাপ 1। বাকি বাড়িটাকে আমরা কি বলছি? G1 দশা। এই গ্যাপ 1-এর মধ্যে একটা কোষ যে বিভাজিত হবে,
বিভাজ্য কি আপনা আপনি হবে? তুমি কি আপনা আপনি পড়তে বসো? আপনা আপনি তো পড়তে বসো না। তোমার মা বাবা যখন তোমাকে মানে লাথি ঝাঁটা দিয়ে আর কি পড়াতে বসে, তখন তুমি পড়তে বসো, তাই না? এই জীবন ফেজটা সেরকমই। এখানে আমরা দুইটা নতুন নাম শিখতে পাবো। কি কি? এখানে সাইক্লিন তৈরি হয়, সাইক্লিন তৈরি হয়, সেই সাথে একটা এনজাইম থাকে সিডিকে। ও এই জিনিসটা, আচ্ছা থামো, এই জিনিসটা কি যে একটা কোষ, একটা কোষ যে বিভাজিত হয়, তাই না? এই একটা কোষ, এই আমরা গ্যাপ ওয়ানটা পরে দেখছি, আগে এই জিনিসটা একটু বুঝে নি, ঠিক আছে? যে একটা কোষ যে বিভাজিত হবে, ওই কি নিচ থেকে বিভাজিত হবে? অবশ্যই না। তুমি কি নিচ থেকে পড়তে বসো? না। তোমার বাবা মা যখন তোমাকে এসে ওই লাঠি জাটা মারে, তখন যা তুমি পড়তে বসো। সেরকম ভাবে এই একটা কোষ এই যে বিভাজিত হবে, আপনি আপনি বিভাজিত হবে না, একে তো লাঠি জাটা মারা লাগবে। এই লাঠি জাটা মারবেটাকে কিছু কিছু ফ্যাক্টর আছে। ফ্যাক্টর জিনিসটা কি? ধরো ওই বাবা মার মতোই হচ্ছে ফ্যাক্টর, এই কোষটাকে ধাক্কা দিচ্ছে যা তুই বিভাজিত হ। সেরকম এই কোষটাকে বাহির থেকে, এটা একটা কোষ, এর বাইরে তো আরো উপাদান আছে, এখান থেকে দুইটা ফ্যাক্টর আছে যারা মেনলি এই কোষটাকে ধাক্কা দেয় যে তুই বিভাজিত হ, ঠিক আছে? এটা একটু বড় করে আগে কোষটা, যে এখানে ধরো ওই ডিএনএটা আছে কোষে, ঠিক আছে? এখান থেকে বাইরে থেকে দুইটা ফ্যাক্টর এই কোষটাকে আর কি ধাক্কা দেয়। কি? একটা হচ্ছে আমাদের গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর, আর একটা বিভিন্ন টাইপের হরমোন। এরা এই দুজন মিলে মূলত এই কোষটাকে ধাক্কা মারে যে তোর বিভাজিত হওয়া লাগবে, ঠিক আছে? দেন এই সিগন্যালটা পাঠালো, সিগন্যালটা আলটিমেটলি এই কোষের যে ডিএনএ আছে, ডিএনএ পর্যন্ত আসে। কারণ ডিএনএ তেও পুরো কোষটাকে নিয়ন্ত্রণ করছে, তাই না? তাহলে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, এটাকে তো কোষটাকে পুরো নিয়ন্ত্রণ করছে। তাহলে একটা কোষ, ধরো তুমি তুমি যে পড়তে বসবা, নিজ থেকে তো পড়তে বসবা না, তোর বাবা মা তোমাকে ধাক্কা মারবে, লাথি চাটা মারবে যে যা পড়তে বস। ঠিক তেমনি এ কোষ এই যে বিভাজিত হবে, আপনার তো আর বিভাজিত হবে না, কোষটাকে সেই উদ্দীপনা, সেই গুতাটা দেওয়া লাগবে আর কি, যে তুই বিভাজিত হ। সেই জন্য এই গুতা মারার বাহির থেকেই গুতা মারার কাজ কি করে? গ্রোথ ফ্যাক্টর বা হরমোন, গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন দুজন মিলে এই কোষের মধ্যে সেই গুতাটা পাঠায়, মানে সেই উদ্দীপনাটা পাঠায় যে তুই বিভাজিত হ। দেন এই উদ্দীপনাটা আস্তে আস্তে কোষের এই ভিতর সাইডে যায়। এই ভিতর সাইডে ডিএনএ আছে না, এই ডিএনএটা যখন বুঝে যে না আমার কোষ বিভাজন হওয়া লাগবে, তখন এই ডিএনএটা একটা প্রোটিন মিশ্রণ করে, একটা প্রোটিন মিশ্রণ করে। কি প্রোটিন? সাইক্লিন, সাইক্লিন, ঠিক আছে? তাহলে এই দুজন উদ্দীপনা দিল, উদ্দীপনা দিয়ে সেই উদ্দীপনাটা কোষের মধ্যে আসলো, ঠিক আছে? কোষের মধ্যে এসে ডিএনএ কে বললো যে ভাই তুই বিভাজিত হ। দেন ডিএনএ বলছে আচ্ছা আমি বিভাজিত হচ্ছি, সাইক্লিনটা নিঃসরণ করি। সাইক্লিন নিঃসরণ করলো, সাইক্লিন নিঃসরণ করে এখন যে আমি বললাম না সিডিকে, তাই না? সিডিকে দেখতে পেলাম তোমরা, এই সিডিকে গুলা এখানে থাকে। সিডিকে, সিডিকে জিনিসটা কি? সিডিকে জিনিসটা কি বলি, সিডিকে এই জিনিসটা কি? এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এখন তোমরা দুইটা টার্ম শিখে রাখো, যে যখনই নামের শেষে এন দেখবা, নামের শেষে কি ন দেখলা না, ন, তখন এই জিনিসটা হবে আমাদের প্রোটিন। আর যখনই নামের শেষে দেখবা এজ, নামের শেষে যখনই এজ দেখবা, তখন বুঝে যাবা যে এটা একটা এনজাইম। এখন একটা যে কোষের মধ্যে অনেকগুলো এনজাইম, সিডিকে তো অলরেডি অবস্থান করে কোষের মধ্যে, এই ডিএনএটা সাইক্লিন নিঃসরণ ঘটায়। তাহলে কি হয়? সাইক্লিন নিঃসরণ করছে। আর এখানে দেখো সিডিকেটা আছে না, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, অর্থাৎ এই এনজাইমটা সাইক্লিনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট এই এনজাইমটা। তাহলে জিনিসটা শুরু থেকে যদি আরেকবার রিক্যাপ করি, যে দুইটা ফ্যাক্টর আছে, কি কি? দুইটা উদ্দীপক আছে, কি? একটা হচ্ছে আমাদের গ্রোথ ফ্যাক্টর, আর একটা হচ্ছে আমাদের হরমোন। এই দুইটা একটা কোষকে বাহির থেকে উদ্দীপনা দিল যে তুই বিভাজিত হ। উদ্দীপনাটা আস্তে 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 কোষের নিউক্লিয়াসে গেল, ডিএনএতে গেল। ডিএনএ যখন বুঝলো যে আমার বিভাজন হওয়া লাগবে, তখন কি এই ডিএনএটা সাইক্লিন নিঃসরণ করলো। সাইক্লিন নিঃসরণ করার ফলে এই যে সিডিকে গুলো আছে, এগুলো তখন অ্যাক্টিভেট হয়ে যায়। কারণ এই সিডিকে গুলো তো কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ না, সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে সাইক্লিন নিঃসরিত হলো, সিডিকে গুলো আছে এগুলো তখন অ্যাক্টিভেট হয়ে গেল। এখন সাইক্লিন প্লাস সিডিকে, সাইক্লিন আর সিডিকে এই দুজন মিলে তখন মেইনলি যে কোষ চক্রটা থাকে, এই দুজন মিলে এই কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে। এইটা হচ্ছে আমাদের
মানে যদি বেসিকটা বলি সেটা। তাহলে আমরা দুটো জিনিস জানলাম যে এই গ্রোথ ফ্যাক্টরিয়া এই দুটো কি, এটা বাহির থেকে উদ্দীপনা দিচ্ছে না, তাহলে বাহ্যিক উদ্দীপক, বাহ্যিক উদ্দীপনা কারা প্রদান করে? বাহ্যিক উদ্দীপনা কারা দিচ্ছে? আমাদের গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন, এই দুইটা আমাদের বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে। এবং এখানে যে সাইক্লিন এবং সিডিকে দুইটা দেখলাম না, এই দুইটা কি কোষকে ভিতর থেকে উদ্দীপনা দিচ্ছে না যেহেতু বিভাজিত হয়, সেই জন্য এই দুইজনকে আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করছে এরা। ঠিক আছে, তাহলে আমাদের বাহ্যিক উদ্দীপনা কে প্রদান করছে এবং অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করছে, এই দুটো জিনিস মোটামুটি পরীক্ষার জন্য লাগবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এখন আমরা মেন জায়গায় চলে আসি, যে আমরা কি দেখছিলাম, গ্যাপ ওয়ান দেখছিলাম, আমরা কি দেখছিলাম, গ্যাপ ওয়ান দেখছিলাম। ঠিক আছে, গ্যাপ ওয়ানে মেনলি কি হয়, এই সাইক্লিনটা গ্যাপ ওয়ানে তৈরি হয় আর কি, যদি আমি ভুল না করি, হ্যাঁ সাইক্লিনটা গ্যাপ ওয়ানে তৈরি হয়। এবং যে সিডিকে, এটা তো অলরেডি একটা এনজাইম, এনজাইম তো কোষের মধ্যে অলরেডি অবস্থান করছে, তাই না? কিন্তু এই সাইক্লিন এবং সিডিকে দুইজন যখন একসাথে মিলিত হয়ে যাবে তখন মেনলি এরাই কোষচক্রটা নিয়ন্ত্রণ করে। এই ইন্টারফেস পরপরই আমরা একটা দেখবো কোষচক্রের নিয়ন্ত্রক, তখনই দেখবো আমরা যে সাইক্লিন এবং সিডিকে এই দুইটা মেনলি আমাদের কোষচক্রটা নিয়ন্ত্রণ করে, মেনলি সাইক্লিনটা নিয়ন্ত্রণ করে, কারণ এইটা তো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, অর্থাৎ সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট, এই সাইক্লিনটাই নিয়ন্ত্রণ করছে। তাহলে জীবন দশার মধ্যে আমরা কি দেখতে পেলাম, যে একটা কোষ যে ইন্টারফেস দশা আছে, এই ইন্টারফেস দশার মধ্যে গ্যাপ ওয়ান হচ্ছে আমাদের, গ্যাপ ওয়ানে কি দেখতে পাবো, সাইক্লিন এবং সিডিকে। এই সিডিকেটা কি করে, ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, ফসফোরাইলেশন। এখন এটা একটা নতুন টার্ম চলে আসলো যে ফসফোরাইলেশন প্রক্রিয়াটা আসলে কি জিনিস। এখন এই একটা কোষ, ঠিক আছে, এই কোষটা, এই কোষের সাথে একটা ফসফেট যুক্ত হবে, মানে সাপোজ, আচ্ছা এই জিনিসটা পরবর্তী যে চ্যাপ্টার আছে ফসফোরাইলেশন প্রক্রিয়া, মূলত আমরা যে শারীরতত্ত্ব চ্যাপ্টারটা আছে সেখানে বুঝতে পারবো। তো আশা করি এখানে মোটামুটি এই জিনিসটা জাস্ট দেখে রাখবো যে সাইক্লিন এবং সিডিকে এই দুটো জিনিস কোথায় তৈরি হচ্ছে, আমাদের গ্যাপ ওয়ানে তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন একটা কোষ যে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার জন্য কি দরকার, ওর পুষ্টি দরকার, মানে প্রোটিন দরকার। তারপর বললাম না যে এখানে কি ঘটে, এস দশে আমরা কি দেখছিলাম, এস দশে আমরা কি দেখছিলাম, যে ডিএনএটা সংশ্লেষণ ঘটে, তাই না, ডিএনএ রেপ্লিকেট হয়। এখন ডিএনএ যে রেপ্লিকেট হচ্ছে, এই ডিএনএ রেপ্লিকেটের জন্য তো প্রয়োজনীয় জিনিসপাতি দরকার, তাই না? ডিএনএ রেপ্লিকেটের জন্য প্রয়োজনীয় জিনিসপাতি দরকার, এগুলো কি আরএনএ, তারপর বিভিন্ন থাকে, রেপ্লিকেশনের বিভিন্ন উপাদানগুলো থাকে, রেপ্লিকেশনের উপাদান, আরএনএ এবং রেপ্লিকেশন বিভিন্ন উপাদান, এগুলো কোথায় তৈরি হচ্ছে, আমাদের জীবন দশা তৈরি হচ্ছে। কারণ আমাদের এস দশে আমরা কি দেখতে পাবো, এস দশে দেখতে পাবো যে ডিএনএ রেপ্লিকেশন ঘটছে, তাহলে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান আগে লাগবে, সেই জন্য এটা জীবন দশায় আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই কয়েকটা মোটামুটি আছে তো আমাদের জীবন দশার মধ্যে কি কি ঘটে। আর আরেকটা জিনিস, যে একটা কোষ ধরো ওর বিভাজন হতে হবে, ঠিক আছে, বাট ওই চাচ্ছে না বিভাজন হতে, সেক্ষেত্রে কি দেখতে পাবো, যে কোনো কোষ যদি বিভাজিত হবে কি হবে না, এই জিনিসটা কোথায় নির্ধারণ হয়, আমাদের জীবন দশার মধ্যে আমরা দেখতে পাবো যে একটা কোষ বিভাজিত হচ্ছে কি হচ্ছে না। ওই একটা পরবর্তী ধাপ, মানে জীবন দশার মধ্যে একটা কোষ আসলো, ঠিক আছে, ওই এখন বিভাজিত হবে না, তাহলে ওই জীবন দশার মধ্যে সারা জীবন থেকে যাবে। কিন্তু একটা কোষ যদি বিভাজিত হতে চায়, সেক্ষেত্রে ওই জীবন থেকে তো এস দশায় যাবে, এই জীবন দশাটাই মেনলি নির্ধারণ করে যে কোষটা বিভাজনের জন্য পারফেক্ট কিনা, জীবন দশাটা নির্ধারণ করে যে কোষটা বিভাজনের জন্য ঠিক আছে কিনা, তখন জীবন দশাটা ওই কোষটাকে এস দশায় পাঠায়। যদি পারফেক্ট না হয় তাহলে আজীবন সেই কোষটা জীবন দশার মধ্যে থেকে যায়। ঠিক আছে, তাহলে জীবন দশা থেকে এই কয়েকটা জিনিস আপাতত মনে রাখো, তাহলে ইনশাল্লাহ হবে। এরপর যদি আমরা ধরি তাহলে এস দশা, এস দশা, এস দশা মেনলি কি, এটা হচ্ছে আমাদের সিনথেসিস, সিনথেসিস। এখানে আমরা মেনলি কি দেখতে পাবো, যে একটা কোষ, এই কোষটার যে ডিএনএটা আছে, এই ডিএনএ, এখানে তো দুইটা কোষ তৈরি হবে, তাই না, দুইটা কোষ তৈরি হবে, এই দুটো কোষের তো ডিএনএ দরকার, সেই জন্য কি হয়, এই ডিএনএটা রেপ্লিকেট হয়, তাই না, এই রেপ্লিকেশনটা, ডিএনএটা যে রেপ্লিকেশন হয় এটা মেনলি এস দশার মধ্যেই ঘটে বা সিনথেসিস ঘটে। আমাদের এস দশার একদম লাস্টে বলা আছে যে ডিএনএ সংশ্লেষণ ঘটে কোথায়, এস দশায়। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট।
আরেকটা দেখবা যে সম্ভবত নতুন বই অ্যাড করেছে কিনা, যে এস দশায় হিস্টোন প্রোটিনটাও তৈরি হয়। ঠিক আছে, এই কয়েকটা যে গেলাম আমাদের ডিএনএ এস দশা নিয়ে। এরপর আসি আমরা G2 দশা নিয়ে। G2 বাকি আমাদের গ্যাপ টু। এই গ্যাপ টু এর মধ্যে আর কি হয়, এটা কি, যে একটা কোষ ওই যে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার জন্য কি শক্তি দরকার না, সেই জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা কোথায় তৈরি হয়, আমাদের G2 দশায় তৈরি হয়, যে প্রয়োজনীয় এটিপি তৈরি হয়। কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় এটিপি সেটা আমাদের G2 দশায় তৈরি হয়। আরেকটা আমরা কি দেখতে পাবো, যে G2 দশার মধ্যে আমরা যখন মাইটোসিস কোষ বিভাজনটার ভিতরে পড়বো, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের মধ্যে দেখবো যে ক্রোমোজোমটা কিভাবে বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াস কিভাবে বিভাজিত হচ্ছে, তখন আমরা দেখতে পাবো যে একটা কোষ, এই কোষের এই ধরি এই কোষে এখানে যে সেন্ট্রোজোমটা থাকে, এই সেন্ট্রোজোম থেকে, আচ্ছা এটা বেশি একটু ডিটেইলস হয়ে যাচ্ছে, বুঝাই যে একটা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমরা দেখব যে একটা কোষ যে বিভাজিত হচ্ছে, বিভাজনের জন্য যে ক্রোমোজোমটা তো দুই ভাগে চলে যাবে, তাই না? দুই ভাগে যাওয়ার জন্য কি হয়, যে এখানে একটা স্পিন্ডল তন্তু তৈরি হয়। স্পিন্ডল তন্তু তৈরি হয়, তাহলে এই স্পিন্ডল তন্তুটা কোথায় ইয়া হয়, স্পিন্ডল তন্তু যে তৈরি হয় এটা কোত্থেকে তৈরি হয়, মাইক্রোটিউবুলস থেকে তৈরি হয়। স্পিন্ডল তন্তু এটা কোত্থেকে তৈরি হয়, মাইক্রোটিউবুলস। তাহলে G2 দশার মধ্যে আমরা কি দেখছি, একটা কোষ বিভাজিত হবে, বিভাজনের জন্য কি দরকার, এটিপি দরকার, তাই না? এটিপিটা কোথায় তৈরি হচ্ছে, আমাদের G2 ফেজে তৈরি হচ্ছে। এরপরে যে একটা কোষের যে বিভাজনের জন্য যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তু কোথেকে আসে, মাইক্রোটিউবুলস থেকে আসে। এটা তোমাদের যে 1 নম্বর চ্যাপ্টার আছে না, কোষ ও কোষের গঠন, সেখানে আমরা মেইনলি বিস্তারিত দেখতে পাবো যে মাইক্রোটিউবুলস জিনিসটা কি, স্পিন্ডল তন্তু জিনিসটা কি, এবং কোথেকে তৈরি হয়। স্পিন্ডল তন্তু মেইনলি তৈরি হয় কোথেকে, সেন্ট্রোজোম থেকে। যে মাইক্রোটিউবুলস, স্পিন্ডল তন্তু কি দিয়ে গঠিত, মাইক্রোটিউবুলস দিয়ে, কিন্তু স্পিন্ডল তন্তু তৈরির কাজটা কে করে, সেন্ট্রোজোম। তাহলে মাইক্রোটিউবুলস তৈরির যে কাজটা কি করে, মাইক্রোটিউবুলস তৈরির কাজটা কি করে, সেন্ট্রোজোম। কিন্তু মাইক্রোটিউবুলস সরি স্পিন্ডল তন্তু তৈরির কাজটা কি করে, আমরা সেন্ট্রোজোম। স্পিন্ডল তন্তু মেনলি কি দিয়ে, মানে উপাদান কি, সেটা হচ্ছে আমাদের মাইক্রোটিউবুলস। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস, যে সেন্ট্রোজোম, এখানে আরেকটা দেখবো যে কোষের মধ্যে তো সেন্ট্রোজোম আছে, এই কোষের মধ্যে এগুলো হচ্ছে বছর সেন্ট্রোজোম। ঠিক আছে, সেন্ট্রোজোম কি মাইক্রোটিউবুলস তৈরি করে না, টিউবুলস মানে কি একটা তারের মতো জিনিস আর কি, এগুলো হচ্ছে আমাদের মাইক্রোটিউবুলস। তাহলে মাইক্রোটিউবুলস গুলো তো সেন্ট্রোজোম তৈরি করে, কিন্তু মাইটোসিসের মধ্যে আমরা দেখবো যে দুই সাইড থেকে মাইক্রোটিউবুলস তৈরি হয়। এই সাইড থেকে মাইক্রোটিউবুলস তৈরি হয়, এই সাইড থেকে আসে, এই সাইড থেকে, এই সাইড থেকে। তাহলে এই দুই সাইডের সেন্ট্রোজোম দরকার আছে না, এই দুই সাইডের সেন্ট্রোজোম কোথা থেকে হয়, আমাদের গ্যাপ টু এ, অর্থাৎ G2 ফেজের মধ্যে আমরা দুই সাইড থেকে দেখবো যে দুই সাইড থেকে সেন্ট্রোজোম, মানে দুই সাইডে সেন্ট্রোজোম যাচ্ছে আর কি। এই সেন্ট্রোজোমটা দুই সাইডে দুইটা করে সেন্ট্রোজোম, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হচ্ছে, দুই সাইডে সেন্ট্রোজোমটা যাচ্ছে। এটা গেল। আরেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস এই G2 ফেজের জন্য কি, G2 ফেজের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে আমাদের MPF। এই MPF জিনিসটা কি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর জিনিসটা কি, একটা কোষ ওই যে বিভাজনের জন্য ম্যাচিউরড, এই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কি নির্ধারণ করে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। মেইনলি একটা কোষ যখন এমপিএফ থাকবে, অর্থাৎ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কোষটা থাকবে, তখন এই কোষটা বিভাজনের জন্য সক্ষম হয়। ঠিক আছে, এই তাহলে এই জিনিসটুকু এইটা নির্ধারণ করছে কোষটা বিভাজনের জন্য ম্যাচিউরড কিনা, এটা আমরা কোথায় দেখতে পাবো, গ্যাপ টু এ দেখতে পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গ্যাপ ওয়ান এস দশা, তারপর গ্যাপ ওয়ান এস দশা এবং গ্যাপ টু দশা, এখানকার মেইন যে ফ্যাক্টর সেগুলো কি কি। ঠিক আছে, আশা করি তাহলে বুঝতে পেরেছো। এখন আমরা আসলে দেখবো যে এই হিউজ টাইমটুকু আমরা দেখছিলাম যে ইন্টারফেসে, তো আমরা দেখছি 90 থেকে 95% সময় ব্যয় হচ্ছে ইন্টারফেসের মধ্যে। এখন এই ধাপগুলোর মধ্যে তো সময় ব্যয় হচ্ছে, কি পরিমাণে সময় ব্যয় হচ্ছে এটা জাস্ট দেখবো যে গ্যাপ ওয়ান।
এই গ্যাপ ওয়ানে আমরা দেখবো 30 থেকে 40% সময়, 30 থেকে 40% সময় ব্যয় হচ্ছে আমাদের গ্যাপ ওয়ানে। এখানে এস দশা ডিএনএ রেপ্লিকেশন কিন্তু মানে অনেক হিউজ একটা ব্যাপার, এই জিনিসটার জন্য সময় একটু বেশি লাগে, সেটা কি 30 থেকে 50%। এই টাইমটুকু আমাদের ব্যয় হয় এস দশার মধ্যে। আর লাস্টের যে গ্যাপ টু, এখানে আমাদের 10 থেকে 20% সময় লাগে গ্যাপ টু এর জন্য। ঠিক আছে, তাহলে এই টাইম পিরিয়ডটুকু তোমরা একটু মনে রাখবা, এটা এমসিকিউর জন্য আসে যে ইন্টারফেসের গ্যাপ ওয়ানের মধ্যে কত সময় লাগে, এস দশের ক্ষেত্রে কত সময় লাগে, জি টু এর ক্ষেত্রে কত সময় লাগে। আর যে ধাপে যে জিনিসগুলো ঘটে, অর্থাৎ জি ওয়ানে যে ঘটে, যে সাইক্লিন এবং সিডিকে দেখা যায়, সাইক্লিন তৈরি হয়, তারপর প্রোটিন থাকে, এই আরএনএ এবং রেপ্লিকেশনের উপাদানগুলো লাগে, এগুলো মেনলি কোথায় তৈরি হয়, গ্যাপ ওয়ানে। আরেকটা কি, যে একটা কোষ যে বিভাজিত হবে কিনা, একটা কোষ যে বিভাজিত হবে কিনা, এইটা কোথায় নির্ধারণ করা হয়, গ্যাপ ওয়ানে নির্ধারণ করা হয়। এস দশার মধ্যে আমরা মিলে কি দেখবো, যে ডিএনএটা রেপ্লিকেশন হয়, দুটা কোষে যাবে, সেই জন্য ডিএনএটা রেপ্লিকেশন হয় কোথায়, আমাদের এস দশায়। এর পরবর্তীতে আমরা কি দেখবো, জি2 দশা। জি2 দশার মধ্যে আমরা কি দেখবো, যে কোষটা একটা বিভাজিত হবে, বিভাজনের জন্য কি প্রয়োজনীয় শক্তি দরকার, সেই শক্তি দেবো, জি2 দশা তৈরি হয়। তারপর যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তু উপাদানটি মাইক্রোটিউবুলস, এটা কোথায় দেখতে পাবো আমরা, জি2 দশার মধ্যে। আরেকটা কি দেখতে পাবো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মেইনলি জিনিসটা কি, যে একটা কোষ বিভাজনের জন্য সক্ষম, এই জিনিসটা মেইনলি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর দ্বারাই নির্ধারণ করা হয়। গেল, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছে যে ইন্টারফেস জিনিসটা কি, ইন্টারফেসের ধাপগুলা কি কি আছে, একটা কোষ বিভাজিত হবে এর জন্য যে পূর্ব প্রস্তুতি, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন যে কোষ চক্রটা, একটা পুরো সেল সাইকেল নির্ধারণ হচ্ছে, এই সেল সাইকেলটা আসলে নিয়ন্ত্রণ কে করে, তাই না? একটা যে চক্র চলছে, এটার জন্য একজন নিয়ন্ত্রক দরকার, ঠিক আছে না? তাহলে যে কোষ চক্র নিয়ন্ত্রক, এই কোষ চক্রের নিয়ন্ত্রককে সাইক্লিন। আমরা শুরুতে কি দেখছিলাম, যে বাহ্যিক যে ফ্যাক্টর গুলো আছে, কই গেল স্লাইডটা, বাহ্যিক ফ্যাক্টর গুলো কি করছে, কোষটাকে উদ্দীপনা দিচ্ছে তুই বিভাজিত হ। এই কোষটার এখান থেকে কি নিঃসৃত হচ্ছে, সাইক্লিন। এই সাইক্লিন তখন অভ্যন্তরীণ উদ্দীপনা দিয়ে কোষকে বলছে যে না, তুই বিভাজিত হবি, তুই বিভাজিত হওয়া লাগবে। তাহলে মেইনলি কোষ চক্রের নিয়ন্ত্রণে আমরা কি দেখতে পাচ্ছি, সাইক্লিন। এখন সাইক্লিন প্লাস সিডিকেও কিন্তু অনেক ভালো হেল্প করে, ঠিক আছে। কিন্তু তোমাদের বইয়ে মেইনলি সাইক্লিনের কথা আর কি বলা আছে, যে কয়েক ধরনের সাইক্লিন আছে। মেইনলি সাইক্লিন জিনিসটা 4 ধরনের আছে, 4 ধরনের সাইক্লিন আছে, ঠিক আছে। কোষ চক্রের নিয়ন্ত্রক যে হয়, নিয়ন্ত্রককে সাইক্লিন এবং সিডিকে কিন্তু সাইক্লিনের উপরই ডিপেন্ডেন্ট, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, তাই না? কাইনেসিন যেটা সাইক্লিনের উপরই ডিপেন্ডেন্ট। সাইক্লিন মূলত 4 ধরনের আছে। কি কি আছে, কিভাবে মনে রাখবো, ডি ই এ এবং বি। এখন কোন সাইক্লিন কি কাজ করে আসলে, এই সবগুলো কিন্তু সাইক্লিন, সবগুলাই কিন্তু আমাদের সাইক্লিন। ঠিক আছে, তাহলে এই 4 ধরনের সাইক্লিন আছে। এখন কোন সাইক্লিনের কাজ কি, এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। তাহলে সাইক্লিন ডি এর কাজ কি, সাইক্লিন ডি এর কাজ হচ্ছে জি1 থেকে এস দশা নিয়ে যায় এবং এস দশা থেকে জি2 দশা নিয়ে যায়, এস দশা থেকে আমাদের জি2 দশায় নিয়ে যায়। তাহলে কি সাইক্লিন ডি আমাদের কি কাজ করছে, একটা কোষকে জি1 থেকে এস দশা এবং এস থেকে জি2 দশায় নিয়ে যাচ্ছে। তাহলে এটা কিভাবে মনে রাখবো, ডি দিয়ে আমরা মনে রাখবো ড্রাইভ মানে কি, নিয়ে যাওয়া না, মানে চালানো আর কি। তো এই সাইক্লিন ডিটা কি করছে, এই কোষটাকে চালিয়ে আর কি জি1 থেকে এস এবং এস থেকে জি2 দশা হয়ে যাচ্ছে। এটা মোটামুটি একটু মনে রাখো যে ডি দিয়ে ড্রাইভ দিয়ে কি জি1 দশা থেকে এস, জি1 থেকে এস এবং এস থেকে জি2 দশা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আসবে আমাদের সাইক্লিন এইটা কি করে, একটা কোষ যে রেপ্লিকেশন হওয়া দরকার, তাই না? এস পর্যায়ে যে কোষ যে ডিএনএটার রেপ্লিকেশন হবে, এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতটাকে করে আমাদের করে সাইক্লিন তাহলে কি, যে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য
কোষকে প্রস্তুত করে। তাই না? তাহলে সাইক্লিন ইতে আমরা কি দেখলাম, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। প্রস্তুত মানে কি, রেডি করে না? রেডি করে না? তাহলে আমরা কিভাবে মনে রাখবো, এখানে কি সাইক্লিন ই আছে না, আর এর এখানে দেখো রেডির এখানে ই আছে। তাহলে এটা আমরা মনে রাখবো যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। প্রস্তুত করা মানে কি, রেডি করা। রেডি কে করে? ই করে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে সাইক্লিন এইটা কি করে। সাইক্লিন এটা মেনলি কি করে, যে কোষের যে রেপ্লিকেশন আছে না, রেপ্লিকেশনের যে প্রক্রিয়াটা এটা ত্বরান্বিত করে। ত্বরান্বিত মানে কি, এস পর্যায়ে ডিএনএ যে রেপ্লিকেশন আছে এই প্রক্রিয়াটা কি ত্বরান্বিত করে। ত্বরান্বিত মানে কি, যে এটার গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই প্রক্রিয়াটা অনেক বেশি দ্রুত করে। ঠিক আছে, তাহলে কি দেখবো, যে সাইক্লিন এ যেটা এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন এটা কি সক্রিয় করে, সক্রিয় ও ত্বরান্বিত করে। এটা কিন্তু আমরা রাখবো সক্রিয় এবং ত্বরান্বিত। সক্রিয় অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ মানে কি সক্রিয় করা, এবং ত্বরান্বিত কি অ্যাক্সেলারেট। তাহলে কি সাইক্লিন এটা আমরা কি মনে রাখবো, এ দিয়ে কি মনে রাখবো, যে সক্রিয় এবং ত্বরান্বিত করে। এ দিয়ে কি অ্যাক্টিভ এবং অ্যাক্সেলারেট করে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের যে প্রক্রিয়াটা এটাকে সক্রিয় এবং ত্বরান্বিত করে, অ্যাক্টিভ এন্ড অ্যাক্সেলারেট। এই দুইটা যে এ দিয়ে আছে তাহলে অ্যাক্টিভ এবং অ্যাক্সেলারেট এটা মনে রাখবো। আর বি দিয়ে সবশেষে কি মনে রাখবো, যে আচ্ছা বি দিয়ে আমরা কি মনে রাখবো, যে মাইটোটিক স্পিন্ডল তৈরি হয়, তাই না? মাইক্রোটিউবিউলস থেকে যে স্পিন্ডল তন্তুটা তৈরি হয়, এটার জন্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব আমাদের বি তৈরি করে। মানে বাকি যা কিছু আছে সব আমাদের বি, সাইক্লিন বিটা তৈরি করে। এই সাইক্লিন বিটার মাধ্যমে যে স্পিন্ডল তন্তু তৈরি হবে, মাইক্রোটিউবিউলস তৈরি হচ্ছে। এই সাইক্লিন বিটা মূলত যে স্পিন্ডল তন্তুটা কোথায় লাগে, আমাদের কোষ বিভাজনের জন্য লাগে। এই কোষ বিভাজনের জন্য তো স্পিন্ডল তন্তু এটা সাইক্লিন বি তৈরি করছে। এই জন্য সাইক্লিন বিটা মেইনলি কাজ করে কি, আমরা সাইক্লিন বিটা সেটাকে ম্যাচিউর করে স্পিন্ডল তন্তু মাইক্রোটিউবিউলস তৈরির জন্য প্রস্তুত করে, মানে ইয়া করে। এই সাইক্লিন বিটাই মূলত স্পিন্ডল তন্তু তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কোষে ম্যাচিউর হতে হেল্প করছে, সেজন্য সাইক্লিন বিটা মূলত এমপিএফ এ কাজ করে। এমপিএফ জিনিসটা কি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে এই গেল আমাদের কোষ চক্র জিনিসটা এবং ইন্টারফেস জিনিসটা। আশা করি বুঝতে পেরেছো। একটু মানে বইটা পড়বা, রিডিং পড়বা, তাহলে আশা করি বুঝতে পারবা পুরো জিনিসটা কি। তাহলে আজকের জন্য এখান পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা মাইটোসিসের যে কোষ বিভাজনের দুটা, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কয়টা পর্যায়ে আছে, দুইটা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। সামনের দিন আমরা দেখবো যে ক্যারিওকাইনেসিস যে 5টা ধাপ আছে, প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপে আমরা বিস্তারিত আলোচনা করবো। তাহলে আজকের লেকচার এখান পর্যন্তই, আজকে শেষ করি। আসসালামু আলাইকুম।